রাজস্থানের আলোয়ার জেলার এই রহস্যময় ভানগড় ফোর্ট, যাকে ঘিরে রয়েছে অসংখ্য সব অস্বাভাবিক ঘটনা, যার সত্যিটা উন্মোচিত হয়নি এখনো। এবার সেই কেল্লার গভীরে যাব এই পর্বে। অতএব সঙ্গে থাকুন শেষ অবধি, আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ট্যাপ করে দিন। আলোয়ার থেকে ভানগড়ের দূরত্ব 90 আর জয়পুর থেকে 83 কিলোমিটার। সবচেয়ে কাছের স্টেশন দৌসার দূরত্ব 30 কিলোমিটার। দৌসা থেকে গাড়িতে যেতে পারেন বা জয়পুর থেকে, দুটো নম্বরই স্ক্রিনে দিয়ে দিলাম। রাস্তা মোটের ওপর ভালো। শীত বা বর্ষা এই দুটো ঋতুতে ভানগড় কিন্তু অসাধারণ। এটা হলো ঢোকার জায়গা, সামনে পার্কিং, কাছেই দুটো রেস্তোরাঁ আছে, তবে খুবই কস্টলি। এই পাহাড়ের সারির মধ্যে গড়ে উঠেছিল একসময় ভানগড় সংলগ্ন বিশাল এক জনপদ, যার নাম পরবর্তীকালে হয়েছিল গোলাকাবাস। 25 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতেই সম্পূর্ণ অচেনা এক অন্য পৃথিবী, যার এখানে সেখানে ছড়িয়ে আছে বিভিন্ন অদ্ভুত ঘটনার গল্প। ঢুকে পড়েছি সেই বিখ্যাত জায়গাটার মধ্যে, বাজারের চত্বর। এই ছবি আপনারা বরাবর দেখে এসছেন ইউটিউবে, গুগলে, আমিও দেখেছি। সেই জায়গায় আজকে দাঁড়িয়ে আছি, অদ্ভুত লাগছে দেখতে। এই সেই রাস্তা আমার পেছন দিকে। খানিকটা হেঁটেই সবচেয়ে বেশি চোখ টানে এই ছাদহীন হাজার হাজার পাথুরে দোকানের সারি, যা ছিল একসময় একটা ঝলমলে বাজার। বহু মানুষের বহু ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী ভানগড়। নামটার মধ্যেই কেমন একটা গা ছমছমে ভাব। শোনা যায় পশু পাখিরাও নাকি সন্ধে হলে এই জায়গা ছেড়ে চলে যায়। গভীর রাতে কান্নার আওয়াজ ভেসে আসে কেল্লার ভেতর থেকে। শোনা যায় পায়ের নুপুর, নাচের শব্দ। মানুষ বিশ্বাস করে অতৃপ্ত আত্মারা জেগে ওঠে গভীর রাতের অন্ধকারে। এটা ছিল বাজার চত্বর। এই রাস্তার উপরে বসতো বাজার। দুদিকে রয়েছে হাজারের হাজার দোকান, লিটারেলি হাজার হাজার দোকান, এবং প্রত্যেকটা দোকানের ভেতরে অনেকটা করে জায়গা। মাঝখানে বসতো দোকানি, সামনে সামগ্রী, পেছনে স্টোর। এটা ছিল আরেকটা বাজারে ঢোকার পথ, এবং সেই বাজারে ঢোকার পথে মুখে এইরকম রয়েছে মশাল জ্বালানোর জন্য জায়গা। এই হচ্ছে ঢোকার গেট। এখানে নিশ্চয়ই কোনো তোরণ ছিল, সেই তোরণ এখন আর নেই। এই ঘরটা ছিল মুজরার ঘর। মুজরা হতো, গাইড অন্তত তেমনই বলল। মুশকিল হচ্ছে এএসআই এর তরফে কোনো রকম বোর্ড, কোনো নির্দেশিকা, কোনো বর্ণনা কিচ্ছু নেই। এটা অত্যন্ত দুঃখজনক। এত বড় একটা জায়গা, তাদের তো নিশ্চয়ই পড়াশুনো রয়েছে। তারা তো দর্শনার্থীদের জন্য এই জিনিসগুলো করতেই পারে, ইজিলি করতে পারে। এই হচ্ছে দোকানের কনস্ট্রাকশন। দেখুন, কোনো দোকানের কোনো ছাদ নেই, কোনো দোকানের কোনো ছাদ নেই, কোনো বাড়ির কোনো ছাদ নেই। বিস্তীর্ণ অংশ জুড়ে ছিল বাজার। একটা জিনিস দেখাই, এগুলো অনেক দোতলা তিনতলা বাজার ছিল, এবং এখানে রয়েছে একটা মন্দিরের চূড়া। ছোট মন্দির, কিন্তু সেটা একেবারে মাটিতে গেঁথে গেছে, মাটির তলায় চলে গেছে। এই সম্পূর্ণ জায়গাটা ভর্তি দোকানে। যেদিকে যেতে চাইছি সেদিকেই দোকানপাট, যেদিকে যাচ্ছি। মানে কত শত সহস্র দোকান ছিল এখানে, ভাবা যায় না একটা সময়। এবং দূরে দূরে অনেক হাভেলি দেখা যায়, ছোট ছোট বাড়ি আর কি। অর্থাৎ জায়গাটা গ্রাম ছিল এক সময়। একবার নাকি এক রোম্যান্টিক যুগল এই কেল্লার মধ্যে এসেছিল, এবং মেয়েটি ওপর থেকে পড়ে যায়
ছেলেটি পরে তাকে আর খুঁজে পায় না। পরে ছেলেটি দূর থেকে দেখতে পায় মেয়েটি কেল্লার উপরে দাঁড়িয়ে আছে। এমন আরো অসংখ্য কত গল্প যে গাইড অনর্গল বলতে থাকে। শুনতে শুনতে এই বিশাল প্রাঙ্গণের মধ্যে দাঁড়িয়ে যেন সেই সময়টায় চলে যেতে মন চায়। এটা কৃষ্ণর মন্দির। এই ত্রিপলিয়া গেট পেরিয়ে আপনাদের ঢুকতে হবে। রাজারাও এই ত্রিপলিয়া গেট পেরিয়েই ঢুকতেন এই চত্বরের ভেতরে। এই গোপীনাথ মন্দির, কৃষ্ণের মন্দির, আর তার পাশে হচ্ছে সেই সাধুর হাভেলি। এইটা সেই সাধুর হাভেলি, যে সাধুর গল্পটা আপনাদের বলছি। সাধুর অথবা অন্য এক তান্ত্রিকের অভিশাপে নাকি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ভানগড়। বাড়ি, দোকান, রাজপ্রাসাদ সবেরই ছাদ ভেঙে গিয়েছিল, কেবল বেঁচে গিয়েছিল গোলাকার যত কিছু। তাই নাম হয়েছিল গোলাকাবাস। এখানে ওরা বলে, গাইডরা বলছিল যে যে কটা গোল মনুমেন্ট ছিল সেই গোল মনুমেন্টগুলো নাকি বেঁচে গিয়েছিল, এবং সত্যি তাই। এখানে চৌকো যা যা আছে সব ধ্বংসপ্রাপ্ত। সেখান থেকে এই জায়গার নাম হয়েছে। একটা বিশাল বটগাছ, 400 বছরের পুরনো বটগাছ, সেই বটগাছ ঘিরে ফেলেছে আরেকটি মন্দিরকে। সেটা দেখাচ্ছি আপনাদের। পাঁচটা মন্দির রয়েছে এই চত্বরে টোটাল। মন্দির ছিল, ছত্রী ছিল, বাজার ছিল, রাজপ্রাসাদ ছিল, সৈন্য সামন্ত ছিল, কেল্লা তো ছিলই। এই আমার পেছন দিকে এটা হচ্ছে সোমেশ্বর শিব মন্দির। এইটা সোমেশ্বর শিব মন্দির। কোনো মন্দিরেই আজ আর পুজো হয় না। এবার এই ভানগড় মহলের মধ্যে, মানে প্যালেস যেটা রাজার, সেটার মধ্যে ঢুকছি। দুদিকে দুটো ডোম করা আছে, মানে প্রহরীদের এখানটায় প্রহরা দেওয়ার জায়গা। এখানটায় একটা সাইট রয়েছে, একটা ফলক রয়েছে যার মধ্যে কিছুটা লেখা রয়েছে। এইটা একাধারে ছিল রাজার বাসস্থান এবং নিচে ছিল একটা জেল। এই ভানগড় প্রাসাদ, বাজার, মন্দির, কেল্লা 16 শতকে এসবের প্রতিষ্ঠা করেছিলেন রাজা ভগবান দাস, যিনি ছিলেন অ্যাম্বারের শাসক। গোপীনাথ, সোমেশ্বর, কেশব রায়, মঙ্গলা দেবী, এই সমস্ত মন্দির তৈরি করা হয়েছিল তখনকার নাগারা স্থাপত্য রীতি মেনে। মূল প্রাসাদটা ছিল 7 তলা, যার ওপরে 3টি তলা ভেঙে যায়। এর কারণ সেই মিথ যা গড়ে উঠেছে সেই অদ্ভুত সাধুকে ঘিরে। শোনা যায় এক সাধু এখানে তপস্যা শুরু করলে রাজাই তাকে হাভেলি বানিয়ে দেয়, কিন্তু সাধুর শর্ত ছিল তার বাড়িতে প্রাসাদের ছায়া যেন না পড়ে। পরবর্তীকালে প্রাসাদ যখন 7 তলা হয় তখন প্রাসাদের ছায়া এসে পড়ে সাধুর হাভেলিতে, এবং সাধুর শাপে ভেঙে যায় সেই প্রাসাদ ও নির্বংশ হয় সেই রাজ পরিবার। এক্ষুনি একটা ফ্যামিলি এখান থেকে নামার সময় বলছে যে ডান দিকটাতে গিয়ে নাকি নূপুরের আওয়াজ পেয়েছে। এখন এই ভর দুপুরে, দুপুর 1টার সময় নূপুরের আওয়াজ, এটা একটু অবিশ্বাস্য লাগছে। আই উইল চেক ইট আউট। এটা জেলখানা। কয়েদখানার ঘর।
মূল প্রাসাদ ও কেল্লার প্রবেশপথের দুধারে নাগারা বাজানোর জায়গা। আর সেই গেট দিয়ে ভেতরে ঢুকতেই কেল্লার নির্দিষ্ট জেলখানার অংশ চোখে পড়ে। এটা একটা চত্বর মতো। এই হলো ঢোকার মুখ, অর্থাৎ প্রাসাদে ওঠার মূল সিঁড়ি। তার ডান দিকে পরপর অনেকগুলো ঘর রয়েছে। 400 বছরের পুরনো এই ঘরগুলো। সম্পূর্ণ কেল্লা এবং প্রাসাদ কিন্তু পাথরে নির্মিত। অন্য কোনো রকম ইট, লোহা ইত্যাদি চোখে পড়ে না। অসাধারণ সমস্ত কাজ রয়েছে কেল্লার বিভিন্ন অংশে এবং সমস্তই পাথরের কাজ। উঠে এসেছি দোতলায়। এখানেও মহলের বিভিন্ন ঘরগুলো অসামান্য পাথরের কাজে সাজানো ছিল। এটা ঘর ছিল বোঝাই যাচ্ছে। ঘরের মাঝখানে এখানে এমন কিছু পাথর এখনো পড়ে আছে দেখুন, যার গায়ে দারুণ কাজ ছিল। ছোট ছোট কুলুঙ্গিও করা ছিল। তিনতলায় উঠে আসার পর ভানগড়ের সম্পূর্ণ চিত্রটা পরিষ্কার হয়। এই বিস্তৃত জনপদ ঘেরা ছিল 12.5 কিলোমিটার দুর্গ প্রাচীরে, যার উত্তর দক্ষিণ জুড়ে 5টা দুর্গ ফটক ছিল, যাদের নাম ছিল আজমেরি, লাহোরি, হনুমান, ফুলবাড়ি আর দিল্লি গেট। বিভিন্নভাবে বিভিন্ন দিকে সিঁড়ি, ঘর, দরজা সব ডিস্ট্রিবিউটেড। মুশকিল হচ্ছে একটা খণ্ডঘর থেকে বোঝার স্কোপটা লিমিটেড, যে কোন জায়গায় কি ছিল। আর গাইড এখানে যারা আসে তারা নিজ থেকেই ছেড়ে দিয়ে চলে যায়। এবার মহলের পেছন দিকটায়, অর্থাৎ আরো ভেতরের দিকে ঢোকার চেষ্টা করি। বিভিন্ন দিকে ঘর রয়েছে, ছোট ছোট ঘর। ভয়ের কিন্তু ব্যাপার সেরকম কিছু দেখতে পাচ্ছি না। মহলের ভেতরের অংশ। এটা কি কোনো কোর্টইয়ার্ড ছিল? পাথরের লন করা রয়েছে। একেবারেই হিন্দু রাজার প্রাসাদ। অবিশ্বাস্য লাগছে, বিশ্বাস করুন। ভানগড়ে অনেক দিন ধরে আসার একটা প্ল্যান ছিল, ফাইনালি এখানে এসে পৌঁছেছি। এবং এইরকম একটা প্রাচীন রাজপ্রাসাদ, তার প্রিজন, তার পেছনে থাকা দুর্ধর্ষ কিছু গল্প এবং বেশ কিছু মিথ, যেগুলো শুনতে শুনতে একেবারে হারিয়ে যাচ্ছি এখানে। রাজস্থান এলে কিন্তু ভানগড় ইজ আ মাস্ট, এটুকু শুধু আপনাদের বলতে পারি। দুর্দান্ত একটা দেখার জায়গা মানে যারা হিস্ট্রি পছন্দ করেন, যারা এই ধরনের রোমাঞ্চকর অতীত দিনের গল্প পছন্দ করেন, তাদের জন্য ভানগড় আদর্শ জায়গা। যে গল্প ভানগড়কে ঘিরে লোকের মুখে মুখে জনপ্রিয় হয়ে গেছে, সেটা আরেকবার শুনুন। এই প্রাসাদে থাকতো এক রূপসী রাজকন্যা, আর তখন প্রাসাদের সামনের পাহাড়ে ঘাঁটি গেড়েছিল এক তান্ত্রিক। এই ছিল যার ঘর দূরে পাহাড় চূড়োয়।
রাজকুমারীকে একবার দেখেই তার প্রেমে পড়ে যায় সেই তান্ত্রিক। বাজার চত্বরে ছদ্মবেশে মন্ত্রপুত জল পাঠায় সে রাজকন্যার কাছে, তাকে বশ করার জন্য। কিন্তু রাজকন্যা সেই অভিপ্রায় বুঝে যায় এবং ছুঁড়ে ফেলে সেই জল। সেই জল পাথরের ওপর পড়ে পাথর গড়াতে গড়াতে নিচে গিয়ে সেই তান্ত্রিককে মেরে ফেলে। মৃত্যুর আগে সে অভিশাপ দেয় রাজবংশের নির্মূল হওয়ার এবং একই সাথে সবকিছু ধ্বংস হয়ে খণ্ডহরে পরিণত হওয়ার। তার সেই অভিশাপ বাস্তব হয়। টানা ব্যালকনি এবং ব্যালকনির সামনে পর পর প্রাসাদের অনেক ঘর, রাজা রানীদেরই ঘর, এবং ঘরের এগুলো সব দরজা আর কি। এইটা সম্ভবত প্রহরীর জায়গা এবং এইটা একদম বারান্দায় বেরোনোর মূল জায়গা। এখান থেকে এই সোজা দেখতে পাওয়া যেত। রাজবাড়ি চত্বরের মধ্যে এইটা একটা মন্দির, চত্বরের মধ্যেই মন্দিরটা, এবং এইখানে পুজো হতো তৎকালীন সময়ে। আজও পুজো হয়, সিঁদুর লাগানো রয়েছে। প্রেতাত্মার পুজো করে গ্রামের লোকেরা। মন্দিরের গায়ে কিন্তু কাজ রয়েছে দারুণ, এখনো থেকে যাওয়া পড়ে থাকা কাজ। এরপরে আরো উপরের মহলে উঠবে। এই সিঁড়ি দিয়ে এবার একেবারে শেষ তলা, অর্থাৎ চতুর্থ তলা। যদিও এর উপরে আরো 3টি তলা ছিল, এখন আর নেই। তবে এই ওপরটাতে এসে এবার কিন্তু সত্যি একটু গা ছমছম করে, কারণ এখানে বিশেষ লোক নেই এবং প্রত্যেকটা ঘর হন্টেড, একদম ধসে গেছে এবং দেওয়ালও বুজে গেছে। সমস্ত রাস্তা, সব রাস্তা বুজে গেছে এখানে। এর ভেতরেই হয়তো ভূতেরা থাকে। এটা হলো চতুর্থ মহল, অর্থাৎ 4 তলা। এর ওপরে ছিল আরো 3টে, ধসে পড়েছে, এবং এর ওপরের তলাগুলো, বাকি 3টে তলা আর কিছু বেঁচেই নেই। হয়তো সত্যিই কিছু নেই এই ঘরগুলোর ভেতর। হয়তো কোনো কান্নার আওয়াজ নেই, পায়ের নুপুরের আওয়াজ নেই, নাচের শব্দ নেই, কিছুই নেই। সবই হয়তো মন গড়া। কিন্তু তবু এই গা ছমছমে পরিবেশটার মধ্যে এগুলো ভাবতে আমরা ভালোবাসি, ভয় পেতে ভালোবাসি। আর তার মধ্যেই হঠাৎ করে চোখের সামনে আসে প্রেতাত্মার পুজোর বেদি। ছমছম ছম আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। নুপুরের আওয়াজ টাওয়াজ কিন্তু কিছু নেই। কষ্টকল্পিত মনে মনে একটুখানি ভেবে নিতে হবে। আসলে কল্পনার ওপরই তো সব। কল্পনা বাস্তব হলে তখনই তো আসল মজা। কিন্তু দুঃখের বিষয়, আমার তো আর বাস্তব হচ্ছে না। একেবারে ভেঙে পড়া ঘর, সমস্ত ঘরগুলো, রাজপ্রাসাদের ঘরগুলো একদম ধূলিসাৎ পুরো। একদম ওপরটায় যখন আমি এলাম, তখন নিচে 2-1 মানুষ থাকলেও ওপরটায় আমি সম্পূর্ণরূপে একা। এবং অদ্ভুত এই শিহরণ জাগানো অনুভূতির মধ্যে যখন ওই 400 বছরের পুরনো রাজপ্রাসাদটার প্রত্যেকটা ঘরের ভেতর দিয়ে ঘুরছিলাম, যেখানে রাজারা এবং সেই রাজকন্যা থাকতো, সেগুলো দেখতে দেখতে একটা অদ্ভুত শিহরণ জাগানো অনুভূতি মনের ভেতর হচ্ছিল।
যেটা অতিপ্রাকৃত না হলেও সেটাকে অস্বীকার করা যায় না। এই হলো মহলের একদম শেষ। এইটা ছিল রাজপ্রাসাদের মূল কোর্টইয়ার্ড এবং মধ্যবর্তী স্থলে একটা মন্দির। চারদিকে বিভিন্ন ঘর, রাজা রানী মন্ত্রী শান্ত্রীদের। এখানে শেষ হয়ে গেল রাজপ্রাসাদের অংশ। বাকি পাহাড় এবং জঙ্গল। এখানে লেপার্ড রয়েছে, অন্যান্য বুনো জানোয়ার রয়েছে এবং একদম এই ওপরে হচ্ছে সেই তান্ত্রিক বাবার ঘর। বেরিয়ে যাচ্ছি আপাতত ভানগড় কেল্লা থেকে, কেল্লা কাম প্রাসাদ, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমার অসাধারণ লাগলো জায়গাটা। ভবিষ্যতে আরও একবার আসার ইচ্ছে রইল এবং সেই আশাটা হবে সম্পূর্ণ ঐতিহাসিক জানার উদ্দেশ্যে। আজ যেটা জানতে পারলাম না, হয়তো আগামীকাল সেটা জানতে পারব। ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকবেন। ভবঘুরে দীপাঞ্জনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সঙ্গে থাকবেন ভবঘুরে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।